জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আচ্ছা, দীপা আজকে এসেছিল কেন জানিস? হ্যাঁ, লাবণী বলল ভাইয়াকে খুঁজতে এসেছিল, মানে ভাইয়া ওর ফোন ধরেনি তাই ভাইয়াকে ভয় দেখাতে এসেছিল। কিন্তু শাম মতো সে সময় অফিসে ছিল। সেটাই তো বুঝতে পারছি না। লাবণীর সাথে অনেক সময় ধরে আড্ডা দিয়েছে, কথা বলেছে, ফিস ফিস করে কি জানি আলাপও করছিল, কিন্তু লাবণী তো আমাকে সে সম্পর্কে কিছুই বলছে না। আমার তো এটা বলতে গেলে ওর বাসায় যেতে হবে, ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমার নিজেরও তো অনেক অ্যাসাইনমেন্টস আছে, ওগুলো শেষ তো তোমারটাও না হলে আমি করে দেবো। শুধু এবছর না, এর পরের বছর, তারপরের বছর। আর টিচার হলে তো কথাই নেই, তুমি আর অপসরার জন্য আমি আছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তা তো বুঝতে পেরেছি, কিন্তু আমার না ওর অ্যাসাইনমেন্ট গুলো করতে হয়, তো আমার এতটা টাইম নেই। হ্যাঁ, চাইরা গেলাম মাটির পৃথিবী, জীবনে খেলায় হারাইলাম সবই, সবই সবই সবই, বুকে জমাট বাঁধায় অভিমান, কিনে ঠুরোই নিয়তের বিধান। চাইরা গেলাম মাটির পৃথিবী, জীবনে খেলায় হারাইলাম সবই, সবই সবই সবই, বুকে জমাট বাঁধায় তোর যে রিঙ্কু বাইরের একটা কবিতা লিখতে গেছিলাম, তুই কি লিখছিলি? ভাইয়া তুমি কথা বলি, আপনাকে নিয়ে লিখতে লিখবো তো, কিন্তু সময় প্রয়োজন। আমি তাই লইয়া, তুমি কথা বলিবে না আমার সহিত। আর বেয়াদব ভাই, এদিকে আসো ভাই। কই যাও? এদিকে আসো। এদিকে তোর কবিতা লে, এখন কবিতা করো তাহলে। বয় ভাই, তুই বয়। ওই খাতা শেষ হয়ে গেছে তো খাতা কিনতে যাই। কি এমন খাতা তুই লিখে বইরা লাইছো যে তোর খাতাই শেষ হয়ে গেছে, তুই খাতা কিনে লিখে বেড়ে গেছো? না ভাই, পড়াশোনা খুব সিরিয়াস জিনিস। ওই অনলাইন ক্লাস করি তো, ক্লাস করার পরে হোমওয়ার্ক না করলে বিষয়টা মাথার মধ্যে ঢোকে না। আচ্ছা, তোর হোমওয়ার্ক পরে করিস। এখন তুই এক কাম করিস, তুই খাতা কিনতে গেলে তুই দুইটা খাতা কিনবি। কেন ভাই? একটা তোর পড়ালেখার খাতা, আর একটা হচ্ছে কি আমার একটা কবিতা লিখবি ওই খাতা। পরে আমি কবিতা লিখতে কইছি, ও আমার কোনো কবিতা আমার লেহে না, যেটি লেহে এটি চলে না, মার্কেটে একটা আউট। ভাই কবিতা লিখতে আমি পারি, কিন্তু যতবার কবিতা লিখি কবিতার মাঝখানে অপসরা চলে আসে। আপনাকে নিয়ে কবিতা লিখলেও সেখানে অপসরাই আসবে। তুই অপসরা বাদ দা, তুই আমার লেখা দু চারটা লাইন কবিতা কবে, আমার মনটা ভালো না। ভাই যে বিখ্যাত কবিতা বনলতা সেন আছে না, সে কবিতার একটা লাইন আমার খুব ভালো লাগে। লাইনটা পড়লে অপসরা কথা কোন মনে হয়, এটা পড়ি। ভাই তুই অপসরারে কি লিখে টাইনা টুইনা ঢুকাইতাছস? তুই আমার লেখা দুইটা লাইন কবিতা ক। আচ্ছা, এই লাইনটা আপনাকে নিয়েই পড়ছি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার সাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। আচ্ছা, এটা তো তুই আরেকজনের কবিতা কইতাছস, তার নিজের একটা কবিতা আমার লেখা ক। ভাই তাহলে খাতা কিনে নিয়ে আসি, সময় নিয়ে লিখি। মহাকাব্য লিখতে হবে তো আপনাকে নিয়ে লিখতে গেলে। তাহলে যাই ভাই। ভাই অপসরা কেমন আছে?
তোরা ডাকছি আমার ব্যাপারে জিজ্ঞেস, তুই জিজ্ঞেস চাই আমি কেমন আছি। ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া কানপুর লাল বানাইলাম। ভাই আমি ভালো আছি ভাই। চরম বেয়াদব তাহা সে আমার সামনে কবিতা রচনা করিয়া দিয়া ভাই 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 বলি নাই তোরা আমাকে বলবে। চল থাক। ভাইয়া কি করো? এই কবিতা পড়ছি রে, বস। কার কবিতা পড়ছো? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ? তার কবিতা তো বেশিরভাগই প্রেমের কবিতা। তুমি প্রেমের কবিতাও পড়ো? প্রেম, মানবতা, প্রকৃতি সবকিছুই আছে। তাছাড়া কেন আমার প্রেমের কবিতা পড়া বারণ নাকি? না না, এমনি বললাম আর কি। কিছু বলতে এসছিস? আজকে দীপা বাসা এসেছিল। তাই নাকি? কখন? এই তো দুপুরের দিকে। আচ্ছা ভাইয়া, তোমার সাথে কি ওর কথা টথা হয়? হ্যাঁ, দু একবার কথা হয়েছিল, এরপর বেশ কয়েকবার কল দিয়েছে। আমি ধরিনি, ফোন ধরিনি আমি। কেন ফোন ধরনি কেন? আর বলিস না, কি অপ্রয়োজনীয় কথা বলে, একটু পাগল টাইপের আর কি, বিরক্তিকর। ওরা কি তোমার সাথে দেখা করার জন্য এসেছিল? আমার সাথে দেখা করতে মানে মানে আমার সাথে ওর কি কাজ? আর তখন তো আমি বাসায় ছিলাম না। হ্যাঁ, তুমি নাকি ওর ফোন ধরছো না, সেই কারণেই ও চলে এসেছে এবং বলে গেছে যে তুমি ফোন না ধরলে এরপর থেকে ও সবসময় বাসায় চলে আসবে। আর কি আশ্চর্য কথা, মহাবিপদ। মানে ও নিজেই কথা বলে গেছে? আমার সাথে তো দেখা হয়নি, খালামণি আর লাবণীর সাথে ওর দেখা হয়েছে, আর লাবণীকে এইসব কথা বলে গেছে। আরে কি সমস্যা? মানে অপ্সরা এই সমস্যাটা তৈরি করেছে। আচ্ছা তুই অপ্সরাকে বলে দিবি দীপা। আচ্ছা ঠিক আছে, অপ্সরাকে বলার দরকার নেই, আমি বলে দেবো। তুমি বলে দিবে দীপাকে? কি বলবে ভাইয়া? বাদ দে তো। আর তোর কথা বল, এই ইরাজ নাকি আজ বেশ কয়েকবার কল দিয়েছিল, তুই ফোন রিসিভ করিসনি। সেই কথা আবার তুমি কিভাবে জানলে? ইরাজ আমাকে কল দিয়েছিল, ও নিজেই বলল। ওর নিজেরই তো কোনো ওয়েট নেই, এসব কথা আবার তোমাকে বলতে যায়? শোনো ভাইয়া, সে নিজে রাগ করে এখান থেকে চলে গেছে। আমি ওকে অনেকবার ফোন করছি, সে ফোন ধরেনি। তো থাকুক না, রাগ করে থাকুক, তা না এখন আবার নিজেই বেহায়ের মতো আমাকে ফোন করছে কেন? বেহায় হতে যাবে কেন? ওর হয়তো এখন একটু খারাপ লাগছে, মানে অনুশোচনা হচ্ছে। তুই একটা কল দিয়ে কথা বল। খারাপ লাগলে তো সেও দীপার মতো বাসায় চলে আসতো, শুধু ফোনের পর ফোন করতো না। মানে তুমি যখন দীপার ফোন ধরো না, তখন দীপারও অনেক খারাপ লাগে ভাইয়া। দীপা কিন্তু সত্যি সত্যি তোমাকে খুব পছন্দ করে। আরে তুই কি এসব কথা বলার জন্য এখানে এসেছিস? ভাইয়া, আমার অপসরার আমাদের দুজনেই দীপাকে খুব পছন্দ, আর তাছাড়া আমাদের দুজনকে কিন্তু বেশ মানাবে। শোন, দীপা আমাকে বলেছে যে তোরা দুই বোন মিলে দীপাকে পটিয়েছিস। ওরে বাবা, কে বলেছে? দীপা? তার মানে তো দীপার সাথে তোমার ভালোই কথাবার্তা হয়, মানে জল অনেক দূর গড়িয়ে গেছে। এই তুই যা তো, এখন খামখা বিরক্ত করিস না, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। যা। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। শোনো ভাইয়া, এই যে ফোন তো তোমার চোখের সামনেই আছে, যদি তোমাকে দীপা ফোন করে তাহলে কিন্তু ফোন ধরবে, কারণ দেখা গেল তুমি ফোন ধরলে না, কালকে আবার দীপা বাসায় এসে হাজির হলো, আর এখন তো বাসায় খালামণি আছে, তখন কিন্তু একটা বিপদ হয়ে যাবে। হ্যাঁ, নিজেকে সামলানোর জন্য ফোনটা ধরো, ওকে? তুই যাবি? আশ্চর্য মেয়ে তুই, দীপা। অপসরা কি ভেজালটার মধ্যে যে আমাকে ফেলেছে। লাবণী কি করি? রান্না করি। কেন? তোর রান্না আজকাল যা হইতেছে না, মানে খাওয়ার সময়টা আঙুল পুরোটা চাটতে ইচ্ছা করে। এত ভালো রান্না শিখলি করতে গেছে? আজ শুরু অন্যরকম ঘটনা। কি মতলবটা কয়ে ফেলাম? না, তোর সাথে ভালো মন্দ একটু কথাবার্তা বলি আর কি, মানে এটা তোর মাঝে মাঝে বকাবাজি করি, কিন্তু তোর আমি খুব পছন্দ করি। তুই মেয়েটা লক্ষ্মী, ভালো সুন্দর করে রান্না বান্না করস, তাই আর কি তোর খোঁজ খবর নেওয়ার লিখা না করতেছিল। আমি তো বাজারে যাবো, তোর যদি কিছু লাগে তুই আমার কইতে পারস, আমি আইনা দিলাম আর কি। আমার কিছু লাগবো না, কি কইতে আসছেন সেটা কয়ে ফেলান। আরে কইলেন তো
কিছু না, এমনি জিজ্ঞেস করি মোবাইলে কি করতেছস? রান্নার ভিডিও দেখতেছি, যাতে করে আপনারা নতুন নতুন মজার মজার রান্না করে খাওয়াইতে পারি। তা এখন যে রান্নাটা শিখতেছস, এই রান্নাটার নাম কি, মানে কি রান্না করতেছস? তেলাপোকার চচ্চড়ি। বাসার মধ্যে অনেক তেলাপোকা হয়েছে, আজকে রাত্রে এগুলারে সব ধরবো, ধরে কালকে সকালে তেলাপোকার চচ্চড়ি রান্না করব। আর আপনি তো বাজারে যাইতেছিলেন, বাজারে যান, আসার সময় কিছু কাসুন্দি নিয়ে আসেন। কাসুন্দি ছাড়া আবার তেলাপোকার চচ্চড়ি মজা লাগবে না। এই তো তুই একটা উল্টা পাল্টা কথাবার্তা বলছ না, এই জন্য তোর আমার মেজাজটা খটাং করে উঠে আছে, মনে হচ্ছে ঠাস করে থাওয়ার দিই। যাকে বাদ দে, কালকে নাকি শুনলাম দীপা ছিল, কি করলো? ও, এতক্ষণে আসল কথা আইলেন। এই কথাটা জিজ্ঞেবেন আগে বলবেন না, শুধু শুধু আমারে দিয়ে এতগুলো কথা বলাইলেন। আমি এমনিতেই বেশি কথা বলা একদম পছন্দ করি না। দীপা আসছি, আচার খাওয়াইছি, আর কি করব? এখন ওই আচার আছে, আপনি খাবেন? দিব আপনারে? আচার খাও না, তোর সাথে কথা করে তুই চ্যাটাং করে কথা কস না, মনে হয় পেটের ভাত আর বাইরে আসা পড়ে। একটু ভালো করে কথা হাইসা কথা তাহলে না তোর আচার খামো না। আচ্ছা শোন, দীপার সাথে কি কথা হয়েছে ঠিক করে কথা একটু। অনেক কথাই তো হইছে, মানে হয় কিনা আমাকে সম্পর্কে কার সম্পর্কে জিগাইলো, কি জিগাইলো, আমি আমার ব্যাপারে কিছু কইলো কিনা, আমি এখানে থাকি ব্যাপারে। প্রথমে আচার নিয়ে কথা হইছে, এই আচারটা অনেক ভালো হইছে, আচারটা কে বানাইছে, আমি আচার বানাইতে পারি কিনা, আচারটা বানাইতে কি লাগছে, ইত্যাদি এগুলো নিয়ে কথা হইছে। ও, আর কিছু কয়টা নাই? হ্যাঁ, আপনার নিয়েও কথা হয়েছে। এই যেমন আপনার বিয়ে হয় নাই কেন, প্রেম করে ছাকা টাকা খাইছেন কিনা, বিয়ে করার যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে দীপা আপার কাছে নাকি একটা পাত্রী আছে, পাত্রী নাকি স্কুলের হেডমাস্টার, বিয়ে হয়েছিল একবার, কোনো বাচ্চা টাচ্চা নাই, ডিভোর্স হয়ে গেছে। তো সবই ঠিক আছে, তো বললো যে পাত্রীর একটাই দোষ, পাত্রী নাকি খাটো, 4 ফুট। তা আমি আবার কইলাম যে 4 ফুট নিয়ে কি মামা কোলে কইরা বসে থাকবো? এত ছোট, এই জন্য তোর সাথে কথা বলতে এতক্ষণ তো ভালো বললি, পাত্রী একটা খবর দিস ছোট 4 ফুট, তোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, তুই একটা বাঁকা কথা কইবি। চাইছিলাম একটু আচার খাবো, তাও খাবো না, তোরটা তুই খা, যা। বাবা, আপনার শরীর ভালো, প্রেশার ঠিকঠাক আছে? শরীরও ভালো, প্রেশারও ঠিকই আছে। কিন্তু একটা প্রেশার তো আমি ফিল করি, সেটা হচ্ছে আমার মেয়ে অনন্যা। তোমার সাথে অনন্যার সবসময় এটা কোনো না কোনো একটা ঝামেলা আমার কাছে কেন জানি মনে হয় যে চলে, সেটা কি কাটিয়ে ওঠা যায় না? বাবা, আপনি তো আপনার মেয়েকে চেনেন, একটু জেদি প্রকৃতির, আর কিছু বললেও সে যে সহজভাবে বিষয়টা নেবে তা তো না। তো আমরা চেষ্টা করছি ওয়ার্কআউট করতে, দোয়া করবেন, আশা করি ঠিক হয়ে যাবে। তো তোমার কাজ কি করছো এখন তুমি? কিছুক্ষণ আগে 2 জন ক্লায়েন্টের সাথে একটু মিটিং করে আসলাম, মিটিংটা খুবই সাকসেসফুল হয়েছে, আশা করি প্রজেক্টটা আমরা পাচ্ছি। তো দোয়া করবেন, ভালোভাবে কাজটা হলে অনেক ভালো কিছুই হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। মানে কাজের মধ্যে থাকো, আর এইখানে যে সমস্যা সেগুলো তুমি মিটমাট করে অনন্যাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও, তুমিও আসা যাওয়ার মধ্যে থাকো। বাবা, আমি তো সবসময় চেষ্টা করছি, এখন দেখি আর কি কতটুকু ওর জেদটা ভাঙাতে পারি। তুমি চেষ্টা করলে হবে। আপনি বাবা এই বিষয় নিয়ে কোনো টেনশন করবেন না, আমি আছি, আপনার ছেলে আমি সবকিছু মানিয়ে চলবো। এটা খুব ভালো লাগলো তুমি যে বললে আমার ছেলে। হ্যাঁ, আমিও সেটাই সেভাবেই বিবেচনা করি। অবশ্যই, তুমি আমার আর একটা ছেলে। আর একটা কথা বলি তোমার। জি বাবা। তোমরা তো নিউলি ম্যারিড কাপল, হ্যাঁ, এই সময় একজনের সঙ্গে আরেকজনের অ্যাডজাস্টমেন্টে প্রথম একটু সমস্যা হয়। এই আমার জীবনের কথাই যদি তুমি ধরো, অনন্যার মার সাথে আমারও তো প্রথম একটু ঝামেলায় সব মিটমাট হয়ে গেছে, তারপরে এত সুন্দর স্মুথলি আমরা সংসার করলাম এই 30-40 বছর, কিন্তু কোনো সমস্যা হয়নি। আর অনন্যা তো ওর মায়ের সাথে তোর মিল একটু হবেই, এটা নিয়ে তুমি কিন্তু কখনো টেনশন করবে না, না সব ঠিক হয়ে যাবে। সে তো অবশ্যই, অনন্যা মানুষ হিসেবে অনেক ভালো একজন মানুষ। আমি আমার মেয়ে তো অবশ্যই বাবা, আমি আসলে ওই কিছু ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝিটা হচ্ছে আর কি, আশা করি ঠিক করে ফেলতে পারবো আর কি। তুমি ঠিক থাকলে আমি বিশ্বাস করি, কারণ ছেলেদেরকেই কিন্তু সবসময় উদ্যোগটা নিয়ে সব কিছু
ম্যানেজ করে ফেলতে হয়। সব জায়গাতেই আমি দেখেছি মেয়েদের সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য একটু সময় লাগে, বাট ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তুমি কিন্তু সময় নিয়েই নাও, এক সময় দেখবে সব ঠিক হচ্ছে। টাইম ইজ এ গ্রেট হিলার, একটা কথা আছে অবশ্যই। সুতরাং এটা হয়ে যাবে ঠিক, তুমি ধৈর্য ধরো। হ্যাঁ, আমার মেয়েটা একটু, তুমিও বোঝো আমিও বুঝি, হয়ে যাবে। আপনি দোয়া করবেন, মিলেমিশে চলো আর কি সবার সাথে। ঠিক আছে বাবা, আমি বাবা কিছু লাগবে আপনার কিছু পাঠাবো? না বাস, থ্যাংক ইউ। কিরে আচ্ছা তাহলে তোর স্বাধীন জীবন কেমন চলে? স্বাধীন জীবন মানে আমি কি পরাধীন নাকি? আরে বেটা, তোর বউর লগে যে তোর হাত ধরে রাখতো সবসময়, এটার কথা কইতেছি। এখন তো তোর বউ নাই, তোর বউ তো গেছে গা। শুনেন, উল্টা পাল্টা কথা কইেন না। বউ ধরে রাখতো মানে কি? বউ একটা মহব্বতের ধরা ধরে রাখতো। এখানে স্বাধীন পরাধীনতার কি আছে? আমি তো ভাই সবসময় স্বাধীন। শোন, তুই যে স্বাধীন আমি যা বুঝতে পারছি, আর এই তোর স্বাধীনতা অর্জনের লেগে কিন্তু তোর প্রচুর যুদ্ধ করতে হয়েছে, ঠিক আছে? যুদ্ধ করতে 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 যখন তুই পারস নাই গা, তখন তুই পলাই গেছিস গা। শুনেন রিঙ্কু ভাই, বিয়ে তো করেন নাই, আর কোনোদিন করতে পারবেন বললেও মনে হয় না। আপনি ভালোবাসার কি বুঝবেন? এই যে আমি এখানে বসে আছি, বউ কি আমার হাত ধরে রাখছে? রাখছে? রাখে নাই, কিন্তু ওর ভালোবাসার হাত ঠিকই আমার উপরে আছে। তার চেয়ে আপনি বরং পরাধীন। এই বেটা, তুই কি করতে চাস? আমার কি তোর পরাধীন মনে হয়? আমি হইছি এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন লোক, আমার যা ইচ্ছা আমি তা করি। শুনেন, আপনি আরিফিনের টাকা ফেরত দিতে পারতেছেন না, আর এই জন্য আরিফিন আপনার বাসায় যায় কি না, এই জন্য নিজের বাসায় আপনি যান না। আপনি শীত বস্ত্র বিতরণের জন্য টাকা উঠানোর চিন্তা করছিলেন, সেটাও পারতেছেন না। তো এইবার চিন্তা করে দেখেন, পরাধীন কে আর বন্দি জীবন কে করতেছে? এই বেটা, আমি কি কইছি না যে তোকে টাকা তুলতে? আমি তো কইছি যে তোরা টাকা তুল, মামায় তো করে লিড দিব, আর মালপত্র আমি কিনা দিব। আসলাম ভাই, আপনার হাতে টাকা দিতে মানা করছি। যতদিন না আপনি আরিফিনের টাকা পরিশোধ করছেন, হ্যাঁ, ততদিন আপনার ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। আপনার সাথে এলাকার কোনো পোলাপান থাকতেছে না। ও, তার মানে কি লিডিংটা তুই দিতে আসছিস? না না, আমি দেই না, আমি আপনার দলেই আছি, কিন্তু আপনার বিরুদ্ধে সবাই একদল হয়ে যাবে। হুন আক্কাসলি, তোর একটা কথা কই, তোর বউ যখন ঢাকা এলো, তোর কোনো থাকার জায়গা নাই, খাওয়া দাওয়া নাই, আমি রিঙ্কু ব্যবস্থা করে দিছি, আর তুই এই প্রতিদান দিলি। ঠিক আছে, আমার বিরুদ্ধে তুই গ্রুপিং করতেছস, কর, দেখি তুই কত দূর যাইতে পারস। ভালো মানুষ হইতে গেলে লিডার হইতে হয় না, এমনিতে সব মানুষ তার সাথে থাকে। আর খারাপ মানুষ হইলে কোনো লোকই তার পাশে থাকে না, একসময় দুধের মাছের মতো সব ফুস। আক্কাসলি, তুই কি আমার জ্ঞান দিতে আসছস? হ্যাঁ, তুই নিজেই তো গ্রামের টাকা পয়সা মাইরা তুই ঢাকায় তুই পলায় রইছস, আর তুই আমার দাস জ্ঞান না, বহুত হিগালাইছস। টাকা মারছে এগুলি কারা কইছে? আমার বউ আপনারা কইছে? আরে ভাই শুনেন, আমরা কারো টাকা মারি নাই, আমরা বিদেশ পাঠানোর জন্য কতগুলি লোক জড়ো করছিলাম, একটা দালালের টাকা দিছিলাম, বলতে পারেন যে দালালের খুব পড়ে পড়ছি, তো অসুবিধা তো নাই। আসলাম ভাই সব টাকা ম্যানেজ করছে, সব টাকা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি ম্যানেজ করতে কও, আমি শুনছি মামলা হইতেছে তোমার নামে, বুঝছো? মামলা হইলে কোনো কুল কিনারা খুঁজে পাইবা না। শুনেন ভাই, কত কথাই তো শোনা যায়, বুঝছেন না? ওইগুলি নিয়ে নাই, আমরা মানুষের টাকা দিয়ে দিব, ঝামেলা শেষ। ঠিক আছে, এটা তক ব্যাপার, তোরা দেখ তোরা কি করবি। হ্যাঁ, আমি চাই না যে তোরা কোনো মামলা টামলায় পড়। না, কি এর মামলা? মানুষ টাকা পাই তো টাকা দিয়ে দিব, মামলা টামলার কি আছে? আর এমনি কত মানুষ কত কথা বলে, সব কি মামলা হয় নাকি? মামলার কি আছে? ঠিক আছে, এটা তক ব্যাপার ভাই, আমার আর কোনো লাভ নেই। থ্যাংক ইউ। অনেক। আচ্ছা, ওই আমার একটা কথা তোমাকে বলবো ভাবছিলাম। কিছুদিন ধরে দেখছি অপসরার এক ফ্রেন্ড দীপা। দীপা? ও হ্যাঁ, দীপা।
তো মেয়েটা ভালো, মানে কিন্তু প্রায়ই দেখছি এখন এই বাড়িতে আসা যাওয়া করছে। কি কিছু জানো? অপ্সরা তোমাকে কিছু বলেনি? না তো, ও তো জাস্ট নাম ধরে পরিচয় করিয়ে দিল, আর তো কিছু না। দীপা আসলে অপ্সরার অনেক পুরনো একটা ফ্রেন্ড। আগে অনেক আসা যাওয়া করতো, মাঝখানে একটু যোগাযোগ কমে গিয়েছিল। ওকে আমি অনেক আগে থেকেই চিনি। ভালো মেয়েটা, একটু চঞ্চল কিন্তু লক্ষ্মী আছে।